আসসালামু আলাইকুম সবাইকে। আর নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? আজকে আমরা যে পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 সেটা আজকে আমরা শুরু করব। এখন পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 যেটা, এটা হলো আমার গতি। আপনার পদার্থবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায়ের মধ্যে একটা হলো আপনার গতি। স্যার দেখেন, আমরা এখন যে প্ল্যানটা করছি, এই আমরা আমাদের প্রত্যেকটা অধ্যায়ে থিওরিটিক্যাল ক্লাস দিব, মানে থিওরি, কথা কি বুঝছেন? একদম বেসিক থেকে শুরু করে আপনাদেরকে পড়ানো হবে, একদম জিরো থেকে শুরু করে, কথা কি বুঝছেন? আমি প্রথমে এই অধ্যায়ের যে বেসিক গুলো আছে, বেসিক গুলো শেষ করব 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে। তারপরে দু একটা ক্লাসের মাধ্যমে আপনাকে এমসিকিউ, সিকিউ, তারপরে এক্সট্রা গাণিতিক, এই সবগুলো আপনাকে করাই দেবো ইনশাল্লাহ। আপনারা কেউ যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন, আপনারা কেউ যদি আমাদের এই অনলাইন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আমরা আপনাদেরকে খুব ভালো করেই ইনশাল্লাহ আপনি বৈশাখ করতে পারবেন। আমরা আপনাদেরকে রেগুলার ক্লাস দিব, রেগুলার যা প্রয়োজন হয়, যত আপডেট প্রয়োজন হয়, আমরা আমাদের পেজ থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে আপনাদেরকে ইনশাল্লাহ। স্যার দেখেন, আমরা যদি দ্বিতীয় অধ্যায় শুরু করি, দ্বিতীয় অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিক গুলো দেখেন, এখানে আমি লিখে রাখছি যে দ্বিতীয় অধ্যায়ের নাম হলো আমার গতি, হলো মোশন। গতির ইংলিশ হলো আমাদের মোশন, কথা কি বুঝতে পারছেন? এখন প্রথম যে টপিকটা সেটা হলো আমার গতি বা স্থিতি। গতি বা স্থিতি কি সেটা আমাকে বুঝতে হবে, সেটা নিয়ে আগে আমি কথা বলবো। তারপরে আমি কথা বলবো বিভিন্ন প্রকার গতি। আমাদের এই গতি অধ্যায়ের মধ্যে 5 ধরনের গতি আছে, এই 5 ধরনের গতি নিয়ে আপনাকে কথা বলবো। স্যার এইখান থেকে স্যার বিভিন্ন প্রকার গতির মধ্যে যে 5 ধরনের গতি আছে, এই 5 ধরনের গতি আপনাকে খুব ভালো করে পড়তে হবে স্যার। এই 5 ধরনের গতি আপনি ভালো করে যদি না পড়েন, তাহলে আপনাকে বেশ কিছু এমসিকিউ আসে এখান থেকে আবার সংক্ষিপ্ত প্রশ্ন আসে। পর্যায়বৃত্ত গতি কাকে বলে, স্পন্দন গতি কাকে বলে, এখান থেকে আমি আপনাকে সংজ্ঞাগুলো খুব ভালো করে লিখে দিব এবং উদাহরণগুলো আমি আপনাকে বুঝাই দিব। আপনি বসে বসে শুধু মুখস্থ করবেন, এছাড়া আপনার কোনো কাজ নাই। স্যার দেখেন, এরপরে হলো রাশি। রাশি কি সেটা আপনাকে বুঝতে হবে খুব ভালো করে। রাশি, রাশি সম্পর্কে জানা থাকতে হবে আপনাকে। তারপরে আপনাকে স্মরণ ও দূরত্ব, এটা এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক। স্মরণ দূরত্ব আপনাকে পড়ানো হবে। তার পড়ানো হবে আপনাকে দ্রুতি আর বেগ আপনাকে পড়ানো হবে। এরপরে দেখেন ত্বরণ ও মন্দন, সেটা আপনাকে পড়ানো হবে, ত্বরণ মন্দন। এরপরে হলো আপনার বিভিন্ন মানে গতির সমীকরণ বা গতির সমীকরণ বা গতির যে সূত্রগুলো আছে সেগুলো আপনাকে দিয়ে পড়ানো হবে। এখন দেখেন পড়ন্ত বস্তুর বেশ কিছু সূত্র আছে, সেগুলো আপনাকে পড়ানো হবে। স্যার আমাদের প্রত্যেকটা অধ্যায় আমরা এমন ভাবে সাজাবো যেন আপনার টোটাল বইটা খুব ভালো করে শেষ হয়। আপনি এই যে কোনো একটা নির্দিষ্ট অধ্যায়ের ক্লাস যদি আপনারা করেন, যেমন দেখেন আমি এখানে যে প্ল্যানটা করছি, যে এটা সাধারণত আপনার 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে, সাধারণত আমি প্ল্যান করছি 3টা ক্লাসে আমি এই অধ্যায়ের থিওরিটা শেষ করব, কথা কি বুঝছেন? মানে বেসিক যেটা আছে, বেসিক লেভেলের আলোচনাটা আমি শেষ করব আপনার 3টা ক্লাসের মাধ্যমে। তারপরে আমি আপনাদেরকে ম্যাথমেটিক্যাল ক্লাস দিব, সলভিং ক্লাস দিব আমি আপনাদেরকে। তারপরে ধরেন আপনাদেরকে আমি এমসিকিউ ক্লাস দিব, এরপর সৃজনশীল ক্লাস দিব আপনাদেরকে। মানে এই একটা অধ্যায় আমি খুব ভালো করে শেষ করি, তারপরটা শুরু করবো, তারপরটা শুরু করবো। এইভাবে আমি ফিজিক্সের সবগুলো অধ্যায় শেষ করবো ইনশাআল্লাহ। স্যার দেখেন, বেশি কথা না বলে আমি শুরু করি, কারণ আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। স্যার দেখেন, প্রথম যে টপিকটা আছে সেটা হলো আমার গতি। স্যার দেখেন, গতি কি একটু আমাকে একজনে বলেন তো, কেউ বলতে পারবেন গতি কি? স্যার আমি আবারও বলতেছি, এটা ক্লাস 9-এ যারা উঠছো, অধ্যায়টা পড়ো নাই বা পারো নাই, বা দশম শ্রেণীতে উঠে গেছো, এই অধ্যায়টা খুব ভালো করে পারো না, তোমরা আমাদের এই অধ্যায়ের সবগুলা ক্লাস করবা, দেখবে এই অধ্যায়টা খুব ভালোভাবে তোমরা পারবা। এখন তোমরা যারা স্টুডেন্ট আছো, ধৈর্য নিয়া ফোনটা সামনে বসায় রেখে খুব ভালো করে ক্লাসগুলো করো। এখন কেউ ফোন হাতে নিয়া ক্লাস করার জন্য ফোন হাতে নিলা, নেয়া তুমি রিলস দেখতে ঢুকে গেলা, এটা কিন্তু খুবই খারাপ হবে। বা তুমি একটা ভিডিওর মধ্যে পড়ে গেলা, তুমি নাটক দেখতে শুরু করে দিলা, ড্রামা দেখতে শুরু করে দিলা, তাহলে এটা কিন্তু তোমার হবে না। তুমি ফোন হাতে নিবা শুধুই ক্লাস দেখার জন্য, বা ল্যাপটপ হাতে নিবা শুধুই ক্লাস দেখার জন্য, ক্লাসগুলো করো, উপকার হবে ইনশাল্লাহ। স্যার আমি শুরু করলাম। স্যার প্রথম হলো আমি গতি এবং স্থিতি সম্পর্কে আমাকে জানতে হবে। অধ্যায় যেহেতু গতির, তো গতিটা আগে আমাকে জানতে হবে। গতি হলো আমার মোশন। দেখেন স্যার, গতি জিনিসটা কি? গতি মানে হলো, যেমন আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গেল, করে চলে গেল। এখন আমি বলবো, বললেন তো আপনি, মোটরসাইকেল কি গতিশীল নাকি স্থিতিশীল? আপনি বলবেন স্যার এটা অবশ্যই গতিশীল। তখন আমি বলবো না, হ্যাঁ মোটরসাইকেল যে গতিশীল আমি মানি না, আপনি আমাকে একটু বুঝাই দেন তো কিভাবে বলবেন মোটরসাইকেল গতিশীল। তখন আপনি আসলে কিভাবে বুঝাবেন মোটরসাইকেল যে গতিশীল? তখন মোটরসাইকেল যে গতিশীল এইটা বোঝানোর জন্য আগে আপনাকে গতির সংজ্ঞা জানতে হবে। গতির সংজ্ঞাটা আপনি কিভাবে বলবেন? যে পরিপার্শ্বের সাপেক্ষে, সবাই লিখেন, পরিপার্শ্বের সাপেক্ষে
কি বলছি স্যার, পরিপার্শ্বের সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে সাথে, সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, যদি কোনো বস্তুর কি হয় স্যার, অবস্থানের পরিবর্তন হয়, পরিবর্তন হয়, তাকে গতি বলে। তাকে কি বলে স্যার, গতি বলে। স্যার দেখেন এখানে আসলে আমার কথাটা কি ছিল, গতির সংজ্ঞাটা আমি কি দিয়েছি স্যার, পরিপার্শ্বের সাপেক্ষে। পরিপার্শ্ব জিনিসটা কি আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি একটু বুঝেন আগে। পরিপার্শ্বের সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন সেটাকে বলবো আমি গতি। স্যার যেমন ধরেন আপনি এইখানে একটা বস্তু এইখানে আছে স্যার, এ বিন্দুতে একটা বস্তু আছে, ধরেন আপনি এ বিন্দুতে একটা বস্তু এখানে আছে। এখন এ বিন্দু থেকে বস্তুটা ধরেন 5 সেকেন্ড পরে, কতক্ষণ পরে স্যার, 5 সেকেন্ড পরে এ বিন্দু থেকে বস্তুটা এই বি অবস্থানে বা বি বিন্দুতে চলে আসলো। কথা কি বুঝতে পারছেন? এই যে একটা জিনিস বুঝেন স্যার, 5 সেকেন্ড আগে বস্তুর অবস্থান এইখানে, এমনকি 5 সেকেন্ড পরে বস্তুর অবস্থান হলো এইখানে। কথা কি বুঝছেন? মানে সময় পরিবর্তনের সাথে সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সময় পরিবর্তনের সাথে সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন সেটা হলো গতি। আপনি একটু বুঝেন, আমি এখন এই জায়গায় আছি, এখন সময় দেখলাম ধরেন আপনার কয়টা বাজে, 7:00, 7:00 এখন আমি ধরেন এখান থেকে হাইটা 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 আমি এইখানে চলে আসলাম, এখন দেখলাম আপনার 7:05 হয়েছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে আমার 5 সেকেন্ড সময় লাগছে। কথা কি বুঝাইতে পারছি? এখন 5 সেকেন্ড আগে আমার অবস্থান ছিল এইখানে, 5 সেকেন্ড পরে আমার অবস্থান চলে আসছে এইখানে। কথা কি বুঝাইতে পারছি? সময় পরিবর্তনের সাথে সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন সেটা হবে আপনার গতি। কথা কি বুঝছেন? আপনি এই জায়গায় আছেন, আপনি 5 সেকেন্ড পরে এখান থেকে চলে 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 এইখানে চলে গেছেন, মানে 5 সেকেন্ড আগে আপনার অবস্থান এখানে, 5 সেকেন্ড পরে আপনার অবস্থান এখানে। মানে সময় পরিবর্তনের সাথে সাথে যদি আপনার অবস্থানের পরিবর্তন হয় তখন সেটা হবে আপনার গতি। কথা কি বুঝছেন? এখন পরিপার্শ্বের এই জিনিসটা আসলে কি? পরিপার্শ্বের মানে হলো স্যার, আমরা যে আমি যদি তোমাকে এখানে বলি, ধরো কথার কথা তুমি এখন এইখানে আসো স্যার, ধরো কথার কথা আমি এইখানে আসি, এইখান থেকে 5 সেকেন্ড পরে বলতেছি আমি এইখানে চলে গেছি। কথা কি বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝেন স্যার, আমি বলতে স্যার আমি এখন এইখানে আসি স্যার, 5 সেকেন্ড পরে আমি এখানে চলে গেছি। তার মানে আমার যে অবস্থানের পরিবর্তনটা হয়েছে এটা আমি কেমনে বুঝবো? আমার অবস্থানের পরিবর্তন হয়েছে কি হয়েছে না সেটা বোঝার জন্য আগে একটা বস্তুকে স্থির হিসাবে আমাকে ধরে নিতে হবে, বা পরিপাশের কোনো একটা বস্তুকে আমাকে ধরতে হবে। স্যার এই বস্তুর সাপেক্ষে, মানে যে বস্তুটাকে ধরবো ওই বস্তুর সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তনটা হয়েছে, সেটাকে বুঝাইছি আমি পরিপার্শ্ব। কথা কি বুঝাইতে পারছি স্যার? আচ্ছা, পরিপার্শ্বদের সামনে আমার আরো অনেক কথা আসবে, এখন আপনি আগে মনে রাখেন স্যার, পরিপার্শ্বের সাপেক্ষে, পরিপার্শ্ব মানে এই পরিবেশের কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তু, ওইটার সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে সাথে যদি আপনার অবস্থানের পরিবর্তন হয় সেটা হয়ে যাবে আপনার গতি। কথা কি বুঝতে পারছি? এখন তাইলে স্থিতি জিনিসটা কি দেখেন, স্থিতি মানে হলো স্যার, আমি স্থিতি যদি লিখি একদম এটা ঠিক উল্টা সংজ্ঞাটা লিখবো স্যার, যে পরিপার্শ্বের সাপেক্ষে, পরিপার্শ্বের সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে সাথে, সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর, যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাকে কি বলে স্যার? স্থিতি বলে। স্থিতি মানে হলো আপনার রেস্ট। কথা কি বুঝছেন স্যার? এখন একটা জিনিস একটু বুঝেন স্যার, গতি এবং স্থিতি দুইটা জিনিস খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। গতি মানে হলো স্যার, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, সময় যত যাবে আপনার অবস্থানের পরিবর্তন হবে, সেটা হলো গতি। আর স্থিতি মানে হলো সময় যাওয়ার সাথে সাথে অবস্থানের পরিবর্তন হবে না। স্যার আপনি ধরে নেন এইটা হলো আপনার এ বিন্দু, এ বিন্দুতে একটা গাড়ি এখানে দাঁড়ায় আছে স্যার, 5 সেকেন্ড পরেও গাড়িটা এখানেই দাঁড়ায় আছে, তার মানে এ বিন্দুর সাপেক্ষে কিন্তু বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে নেই। পরিপার্শ্ব বলতে বুঝাইছি আমি স্যার সাপেক্ষে স্যার। কথা কি বুঝছেন? পরিপার্শ্ব বলতে পরিবেশের কোনো একটা জিনিস এইটার সাপেক্ষে, যেটা সাপেক্ষে আপনি তুলনা করবেন। স্যার আপনি একটা একটা জিনিস চিন্তা করেন তো, আপনি যে জায়গায় বসে আমার ক্লাসটা করতেছেন, ঘরে হয়তো বা টেবিলের উপরে বসে আপনি ক্লাসটা করতেছেন, এখন আপনি টেবিল থেকে উঠলেন, উঠে আপনি দাঁড়াইলেন,
স্যার আপনি কিন্তু এক জায়গায় আছেন, এখন ধরেন আপনি এখান থেকে সামনের দিকে হাঁটলেন 1 মিনিট, কথা কি বুঝতে পারছেন? আপনার কিন্তু অবস্থানের পরিবর্তন হয়েছে। আগে ছিলেন আপনি টেবিলের কাছে, এখন চলে গেছেন আপনি টেবিল থেকে একটু দূরে, কথা কি বুঝছেন? এখন আপনার যে অবস্থানের পরিবর্তনটা হয়েছে, আপনি কোনটা দিয়ে বের করছেন? আপনি বের করছেন হলো টেবিলটা দিয়া। তাহলে টেবিলের সাপেক্ষে, কথা কি বলছেন, যেইটার সাপেক্ষে, এইটাকে আমি বলছি পরিপার্শ্ব, মানে পরিবেশের কোনো একটা বিষয়, মানে যেইটার সাপেক্ষে আপনি বুঝবেন আপনার অবস্থানের পরিবর্তনটা হয়েছে, সেইটাই হলো আপনার পরিপার্শ্ব। এটা সুন্দর একটা নাম আছে, একটু পরে আমরা দিব। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার, এখন দেখেন, তাহলে কোনো বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, সেইটা হবে আপনার গতি। আর কোনো একটা বস্তু যেখানে আছে, সে যদি ওই জায়গায় পইরা থাকে, মানে তার অবস্থানের পরিবর্তন না হয়, তখন সেটা হবে তার স্থিতি। কথা বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই। দেখেন স্যার, এখন তাইলে স্থিতি এবং গতি এটা আমি বুঝে গেছি। এখন তাইলে আপনাকে ভাস্টারটা আনি স্যার, এখন তাইলে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো কোন বস্তুর গতি বা স্থিতি নির্ধারণের জন্য, কোন বস্তুর, কই রাখবো, আচ্ছা এখানে রাখলাম স্যার, কোন বস্তুর স্থিতি বা গতি নির্ধারণের জন্য কোন একটা বস্তুকে আপনাকে ধরে নিতে হবে, সেই বস্তুটাই হলো আপনার প্রসঙ্গ বস্তু। কথা কি বুঝতে পারছেন? প্রসঙ্গ বস্তু জিনিসটা কি, দেখেন, কোন একটা বস্তুর, কোন একটি বস্তুর গতি বা কোন একটা বস্তুর গতি বা স্থিতি নির্ধারণের জন্য কি বললাম স্যার, কোন একটা বস্তু গতিশীল আছে নাকি স্থিতিশীল আছে সেইটা বোঝার জন্য একটি বস্তুকে স্থির হিসাবে ধরে নিতে হবে। একটি বস্তুকে স্থির হিসাবে ধরে নিতে হবে। সেই স্থির বস্তুটি হলো, সেই স্থির বস্তুটি হলো প্রসঙ্গ বস্তু। প্রসঙ্গ বস্তু। স্যার আমি কি বললাম স্যার, কোন একটা বস্তুর গতি বা স্থিতি নির্ধারণের জন্য, মানে কোন একটা বস্তু কি গতিশীল অবস্থায় আছে নাকি স্থিতিশীল অবস্থায় আছে, সেইটা আপনি বোঝার জন্য বা ব্যাখ্যা করার জন্য একটা বস্তুকে স্থির হিসাবে আপনি ধরে নেবেন। মানে কোন বস্তুকে স্থির বস্তু ধরা ছাড়া আপনি কোন বস্তুর গতি বা স্থিতি কখনোই নির্ধারণ করতে পারবেন না। যে বস্তুটাকে স্থির ধরে নেবেন ওইটাই হলো আপনার প্রসঙ্গ বস্তু। ওইটাই আপনার কি স্যার? প্রসঙ্গ বস্তু। স্যার যেমন দেখেন, আমি আপনাকে প্রথম উদাহরণ দিছিলাম, আপনি এক জায়গায় দাঁড়ায় আছেন, আপনার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গেল। কথা কি বোঝাতে পারছি? আপনি এক জায়গায় দাঁড়ায় আছেন, আপনার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গেল। এখন বলেন তো স্যার, মোটরসাইকেলটা গতি নাকি স্থিতি? আপনি বলবেন হলো গতি। এখন আমি যদি আপনাকে বলি যে মোটরসাইকেল যে গতিশীল অবস্থায় আছে সেটা তো আমি মানি না, তুমি আমাকে মানায় দেবো, কিভাবে মানায় দিবা তুমি? তখন তোমাকে বলতে হবে স্যার, স্থিতি বা গতি এটা মানেই হলো সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন। কথা কি বুঝতে পারছি? যদি পরিবর্তন হয় সেটা গতি, যদি না হয় সেটা স্থিতি। এখন দেখেন, কোন বস্তু গতিশীল অবস্থায় আছে নাকি স্থিতিশীল অবস্থায় আছে, সেইটা নির্ধারণের জন্য আমাকে আগে একটা বস্তুকে স্থির হিসাবে ধরে নিতে হবে। ধরেন স্যার, আমি নিজে হইলাম স্থির, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আমার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গেল স্যার। কথা বুঝাইতে পারছি? তার মানে আমি হইলাম এখানে প্রসঙ্গ বস্তু, মানে যে বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর গতি বা স্থিতি আমি বের করবো। স্যার আমার সাপেক্ষে আগে মোটরসাইকেল ছিল এইখানে, তারপরে আমার এখন মোটরসাইকেল চলে আসছে এইখানে স্যার। আমার সাপেক্ষে আগে বস্তু ছিল এইখানে, আমার সাথে তুলনা করে বস্তু ছিল এইখানে, এরপরে আমার সাথে তুলনা করলে বস্তু চলে আসছে এইখানে। কথা কি বুঝাইতে পারছি? যেহেতু একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে এই বস্তুর পরিবর্তন হইল, কথা কি বুঝছেন? একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে অপর একটা বস্তুর যদি জায়গার পরিবর্তন হয় তখন ওই বস্তুটা গতিশীল, আর যদি কোনো বস্তুর সাপেক্ষে ওই বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তখন সেটা স্থিতিশীল। যেমন ধরেন আমার মার্কারটা আমার সাপেক্ষে এখানে ছিল, এখন 5 সেকেন্ড পরে এখানে চলে আসছে। এই বলেন তো, আমার দিক দিয়ে আপনি বিচার করে আমাকে দিয়া, মানে আমাকে কেন্দ্র করে আগে মার্কারের অবস্থান ছিল এইখানে, দূরত্ব এতটুকু, তারপর আমাকে কেন্দ্র করে মার্কারের দূরত্ব হয়ে গেছে এতটুকু। দেখেন 5 সেকেন্ড পরে আর আগে অবস্থানের পরিবর্তন হয়েছে না? হয়েছে। তাহলে গতি এবং স্থিতি আপনাকে বোঝার জন্য একটা বস্তু, এখন যদি আপনি যদি একটা বস্তুকে স্থির হিসাবে না ধরতেন, মানে আমি এই যে আমার নিজের অবস্থানটা স্থির ধরছিলাম, যদি আমি নিজের জায়গায় স্থির না থাকতাম, এর গতি বা স্থিতি বের করা কখনোই পসিবল ছিল না। তাহলে কোনো একটা বস্তু গতিশীল আছে নাকি স্থিতিশীল আছে সেইটা বোঝার জন্য আপনাকে আগে একটা বস্তুকে স্থির হিসাবে ধরে নিতে হবে।
কথা কি বলছেন? এখানে আমি আমাকে স্থির ধরে নিছি, আমার সাপেক্ষে যে অবস্থানের পরিবর্তন যদি হয় কোনো একটা বস্তুর, তখন সেই বস্তু হবে স্থিতিশীল। আবার যদি পরিবর্তন হয় তখন সেটা গতিশীল, যদি পরিবর্তন না হয় তখন সেটা স্থিতিশীল। যেমন দেখেন স্যার, এই জায়গাটা যদি একটা আপনি আপনি রাখলেন, এই জায়গায় একটা গাছ আছে, আপনি একটা জিনিস একটু চিন্তা করেন স্যার, এটা হলো একটা গাছ। এখন আপনার এইখানে একটা গাড়ি আছে স্যার, কথা কি বুঝাইতে পারছি স্যার? এই গাড়ি এখান থেকে চলতেছে স্যার, এই গাড়ি চলতে 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 আপনি চিন্তা করলেন এখান থেকে প্রায় 2 মিনিট পরে এই গাড়ি চলে আসছে এখন এইখানে। স্যার একটা জিনিস একটু চিন্তা করেন তো, এই গাড়ি এখান থেকে যে এখানে গেছে, আমি কিন্তু বলতেছি স্যার গাড়ি যেহেতু চলমান, গাড়ির অবশ্যই গতি আছে, এটা গতিশীল। এখন এইখান থেকে যে এখানে গেছে, তার যে স্যার অবস্থানের পরিবর্তনটা হয়েছে, তার অবস্থানের কি হয়েছে, তার পরিবর্তন হয়েছে, সময়েরও পরিবর্তন হয়েছে। 5 সেকেন্ড আগে দেখছি 5 সেকেন্ড পর, মানে 2 মিনিট আগে দেখছি 2 মিনিট পরে দেখছি ওইখানে অবস্থানের পরিবর্তন হয়েছে, সময়ও গেছে। এখন এইটার জন্য, এইটা যে আমি বুঝবো তার অবস্থানের পরিবর্তনটা হয়েছে, এটা বোঝার জন্য একটা বস্তুকে স্থির হিসাবে ধরে নিতে হবে। এখানে গাছটাকে আমি স্থির হিসাবে ধরে নিছি, কথা কি বুঝছেন? গাছটাকে আমি কি হিসাবে ধরে নিছি স্যার? স্থির হিসাবে আমি ধরে নিছি। তাহলে এই গাছটা হইলো এখানে প্রসঙ্গ বস্তু, এই গাছটা এখানে কি স্যার? প্রসঙ্গ বস্তু। স্যার তাহলে আমার প্রথম যেই কথা ছিল, কোনো একটা বস্তু স্থিতিশীল অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে, সেটা বোঝার জন্য আগে একটা বস্তুকে আমাকে স্থির ধরে নিতে হইব। ওই স্থির বস্তুটাই হলো আমার প্রসঙ্গ বস্তু। তাহলে প্রসঙ্গ বস্তুর সংজ্ঞা আমি দিতে পারি, কোনো একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল সেইটা বোঝার জন্য একটা স্থির বস্তুকে ধরতে হবে, সেই স্থির বস্তু হলো প্রসঙ্গ বস্তু। বা সংজ্ঞাটা আপনি চাইলে একটু ঘুরাইয়াও দিতে পারেন, যে বস্তুর সাপেক্ষে, যে বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর গতি বা স্থিতি নির্ধারণ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ বস্তু। সমস্যা নেই, যার যেভাবে ভালো লাগে এভাবে লিখেন। স্যার প্রসঙ্গ বস্তুর পরে এখানে আরেকটা সংজ্ঞা আপনার পরীক্ষার হলে আসে, প্রসঙ্গ বিন্দু। স্যার দেখেন স্যার, আমি প্রসঙ্গ বিন্দু নিয়ে যদি বলি স্যার, প্রসঙ্গ বিন্দু, স্যার প্রসঙ্গ বস্তু এবং প্রসঙ্গ বিন্দু এই দুইটা কিন্তু সিমিলার স্যার। কেমন সিমিলার একটু চিন্তা করি স্যার। স্যার প্রসঙ্গ বস্তু হলো যদি কোনো বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর স্থিতিগতি নির্ধারণ করা হয়, আর প্রসঙ্গ বিন্দু হলো যদি কোনো বিন্দুর সাপেক্ষে অন্য একটা বস্তুর গতি বা স্থিতি বা অবস্থান নির্ধারণ করা হয়, সেটা হয়ে যায় প্রসঙ্গ বিন্দু। যদি কোনো বস্তুর সাপেক্ষে আমি নির্ধারণ করি তখন সেটা হবে প্রসঙ্গ বস্তু। যদি কোনো বিন্দুর সাপেক্ষে করি, কার সাপেক্ষে স্যার? যদি কোনো বিন্দুর সাপেক্ষে করি, কথা কি বুঝতে পারছেন? অপর একটা বস্তু, মানে কোনো একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল সেটা বোঝার জন্য একটা বস্তুকে স্থির ধরতে হবে। যদি কোনো বস্তুকে স্থির ধরে আমি ওইটার গতি বা স্থিতি বের করি তখন সেটা হবে প্রসঙ্গ বস্তু। আর যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে অপর বস্তুর গতিস্থিতি বা তার অবস্থান নির্ধারণ করি তখন সেটা হবে আমার প্রসঙ্গ বিন্দু। কথা কি বুঝাইতে পারতেছি স্যার? স্যার বিষয়গুলো কিন্তু খুবই লজিক্যাল, কথা কি বুঝছেন? এবং একটার সাথে একটা অতপ্রতভাবে জড়িত। আপনি যদি স্থিতি বা গতি বুঝতে যান, আগে আমাকে বুঝতে হবে স্যার একটা স্থির বস্তু ধরতে হবে, এই স্থির বস্তু সাপেক্ষে যদি অপর বস্তুর অবস্থানের পরিবর্তন হয়ে যায় তখন সেটা হবে স্থিতি, যদি পরিবর্তন না হয় তখন সেটা গতি। খুব ভালো করে আমরা এতটুকু পর্যন্ত জানি, কথা কি বুঝছেন? যে কোনো একটা বস্তু যদি অবস্থানের পরিবর্তন হয় সেটা গতি, না হইলে সেটা স্থিতি। এখন কোনো বস্তুর স্থিতি বা গতি নির্ধারণ করার জন্য আগে আপনাকে একটা স্থির বস্তুকে ধরতে হবে, যেই বস্তুটাকে স্থির ধরবেন সেটা হবে আপনার প্রসঙ্গ বস্তু। এখন বস্তুর সাপেক্ষে যদি কোনো বিন্দুকে স্থির ধরে আপনি বের করেন তখন সেটা হয়ে যাবে প্রসঙ্গ বিন্দু। স্যার এখন এখানে আরেকটা সংজ্ঞা আসে আপনার প্রসঙ্গ কাঠামো। স্যার এখন প্রসঙ্গ কাঠামো যদি আপনার আসে, আপনি এখানে সংজ্ঞার মধ্যে শুধু লিখে দিবেন যে কাঠামোর সাপেক্ষে অপর একটা বস্তুর গতি স্থিতি বা অবস্থান নির্ধারণ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। স্যার এই তিনটা সংজ্ঞা একটু শিখে রাখবেন, একটা প্রসঙ্গ বস্তু, একটা প্রসঙ্গ বিন্দু, একটা প্রসঙ্গ কাঠামো। কথা কি বুঝছেন? স্যার এখানে মূলত বিষয়টা হলো একটা বস্তুকে কেন্দ্র করে আরেকটা বস্তুর গতি বা স্থিতি আপনি বের করবেন, এটা হলো আপনার প্রসঙ্গ বস্তু, প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো। যদি প্রসঙ্গ বস্তু আসে তাহলে যে বস্তুর সাপেক্ষে অপর একটা বস্তুর গতিস্থিতি বা অবস্থান নির্ধারণ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ বস্তু। আর প্রসঙ্গ বিন্দু যদি আসে তখন আপনি বলবেন যে যে বিন্দুর সাপেক্ষে অপর একটা বস্তুর গতিস্থিতি বা অবস্থান নির্ধারণ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামো কি স্যার? প্রসঙ্গ কাঠামো হলো যে কাঠামোর সাপেক্ষে অপর একটা বস্তুর গতিস্থিতি বা অবস্থান নির্ধারণ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। কথা বুঝাইতে পারছি স্যার? এখন দেখেন, এখন আমি আপনাকে একটা মজার বিষয় একটু বুঝাই। স্যার আপনি যদি একটু চিন্তা করেন, আপনি একটা স্টেশনে দাঁড়ায় আছেন, আপনার সামনে দিয়ে ট্রেনটা চলে গেল, একটু সবাই বুঝেন, ফিল করেন, ঘটনাটা একটু দেখেন। আপনি একটা স্টেশনে দাঁড়ায় আছেন, আপনার সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল। এখন বলেন তো স্যার ট্রেনটা গতিশীল নাকি স্থিতিশীল? তখন আপনি বলবেন স্যার অবভিয়াসলি গতিশীল। কেন গতিশীল? স্যার আমি দাঁড়ায় আছি, আমি নিজে হইলাম স্থির, আমি নিজে স্থিরকে ধরলাম আমি প্রসঙ্গ বস্তু, আমার সাপেক্ষে ট্রেনের অবস্থানের পরিবর্তন হয়েছে, তার মানে ট্রেন হলো আমার গতিশীল, আমি মেনে নিলাম।
এখন আমি আপনাকে ট্রেনের ভিতরে ঢুকিয়ে দিলাম, ধরেন এখন ট্রেন গতিশীল নাকি স্থিতিশীল? এখন তো আর আপনি নিজে প্রসঙ্গ বস্তু ধরতে পারবেন না। তখন আপনি বললেন স্যার তখনও ট্রেন গতিশীল, ট্রেন চলতেছে। কেমনে বুঝছি? স্যার আমার যে স্টেশনটা আছে, স্টেশনের যে পিলার বা বাইরে যে গাছপালা, এই গাছপালাগুলোর সাপেক্ষে ট্রেনের অবস্থানের পরিবর্তন হইতেছে, তার মানে আমি বুঝছি ট্রেন আপনার গতিশীল হইল। এখন আমি আপনাকে বললাম আপনি ট্রেনে উঠে এক জায়গায় গিয়ে বসছেন, ভালো কথা। বসার পরে বাদামওয়ালা দিকে হেঁটে হেঁটে বাদাম বিক্রি করতেছে, এই বাদাম লাগবে, বাদাম ভাজা বাদাম, কাঁচা বাদাম লাগবে লাগবে। তখন আপনি, এখন আমাকে বলেন, এই যে আপনি ট্রেনে উঠে বসলেন, বাদামওয়ালা হাইটে হাইটে বাদাম বিক্রি করতেছে, তখন আপনি আমাকে বলেন তো এখানে বাদামওয়ালা কি গতিশীল নাকি স্থিতিশীল? তখন আপনি বলেন স্যার বাদামওয়ালা তো গতিশীল। কেমনে গতিশীল? তখন আপনি বললেন স্যার আমি তো বসে আছি, আমার সাপেক্ষে বাদামওয়ালার তো অবস্থানের পরিবর্তন হইতেছে, তার মানে আমার সাপেক্ষে যেহেতু বাদামওয়ালার অবস্থানের পরিবর্তন হইতেছে, তাহলে বাদামওয়ালা কি স্যার গতিশীল? কথা কি বুঝছেন? ঘটনাগুলো কি চিন্তা করতেছেন? স্যার আপনি প্রথমে নিচে ছিলেন, ট্রেন চলে গেছিল, আপনার সাপেক্ষে ট্রেন গতিশীল ছিল। তারপর আপনি ট্রেনের উপরে উঠলেন, ট্রেন চলে গেছে। এখন আপনি বলতেছেন যে স্যার স্টেশনে যে ফিলার গুলো আছে বা গাছপালা গুলো আছে, এই গাছপালা গুলোর সাপেক্ষে ট্রেন গতিশীল। এরপরে আপনি আবার বলতেছেন আপনি বসে আছেন ট্রেনের ভিতরে, বাদামওয়ালা হেঁটে হেঁটে বাদাম বিক্রি করতেছে, স্যার আমি বসে আছি, আমার সাপেক্ষে বাদামওয়ালার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে আমার সাপেক্ষে বাদামওয়ালা গতিশীল। তাহলে কোন বস্তু গতিশীল কিনা সেটা বোঝার জন্য একটা বস্তুকে স্থির ধরতে হবে। তো স্থির বস্তুর সাপেক্ষে বারবার তার অবস্থানের যে পরিবর্তন হবে সেইটাই হবে স্যার গতি। কথা কি বুঝতে পারছেন? ওকে, এখন আপনি আরেকটু চিন্তা করেন, আপনি যে ট্রেনের ভিতরে বসেছিলেন, বাদামওয়ালা যে হাইটে হাইটে বাদাম বিক্রি করতেছিল, আপনি বলছিলেন স্যার আপনার সাপেক্ষে বাদামওয়ালা গতিশীল, তার মানে আপনি ছিলেন এখানে প্রসঙ্গ বস্তু। স্যার আমি কিন্তু আপনাকে বলে আসছি যে কোন একটা বস্তুর গতি বা স্থিতি নির্ধারণ করার জন্য একটা স্থির বস্তু ধরতে হবে, কথাটা বুঝেন, একটা স্থির বস্তু। আপনি যে বললেন স্যার আপনার সাপেক্ষে বাদামওয়ালা গতিশীল ট্রেনের ভিতরে, আপনি কি আসলে স্থির? আচ্ছা, আপনি স্থির নন, কারণ ট্রেন কি করতেছে, চলতেছে, ট্রেনের ভিতরে আপনি আছেন, যে আপনি স্থির হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আপনি আপনাকে স্থির হিসাবে ধরে নিছেন, আপনাকে আপনি কি করে নিছেন, স্থির হিসাবে ধরে নিছেন। আপনি কিন্তু পার্মানেন্টলি স্থির না, মানে অপর একটা বস্তুর গতি বা স্থিতি বের করার জন্য আপনাকে আপনি স্থির ধরে নিছেন। তাহলে আপনার গতিটা এখানে হবে আপেক্ষিক, অল্প সময়ের জন্য ধরে নিছেন। কথা কি বুঝতে পারছেন? আপনার গতি, আপনি কিন্তু আসলেই কিন্তু পরম ভাবে কখনোই গতিশীল স্থিতিশীল না, কারণ ট্রেন চলতেছে, ট্রেনের ভিতরে আপনি আছেন, আপনি জীবনে স্থির হবেন, ট্রেনও চলে আপনিও চলেন, তার মানে আপনি স্থিতিশীল না, আপনি হলেন গতিশীল। তাহলে আপনি আপনাকে স্থির কেন ধরলেন? কারণ অপর একটা বস্তুর গতি বা স্থিতি বের করার জন্য নিজেকে আপনি স্থির ধরে নিয়েছেন, তাহলে আপনি অল্প সময়ের জন্য, সাময়িকের জন্য স্থির, তাহলে আপনি আপেক্ষিক ভাবে স্থির। পরম মানে পরম মানে অল টাইম, সারা জীবনের জন্য আপনি স্থির না, আপনি আসলেই গতিশীল। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, ঠিক একইভাবে কথাটা একটু চিন্তা করেন, আপনি ট্রেনের ভিতরে বসে আছেন, বাদামওয়ালা হেঁটে হেঁটে বাদাম বিক্রি করতেছে, বাদামওয়ালা গতিশীল। কেমনে গতিশীল? আমার সাপেক্ষে বাদামওয়ালার অবস্থানের পরিবর্তন, তাই বাদামওয়ালা গতিশীল। এখন যদি আমি আপনাকে একটু আরেকটু ভাবতে বলি, বাদামওয়ালা স্যার গতিশীল, মেনে নিলাম আপনার সাপেক্ষে, আপনি যে আপনাকে স্থির ধরলেন, আপনি কি আসলে স্থির? না স্যার, আপনি তো স্থির না, আপনি নিজেও তো গতিশীল। কিভাবে স্যার? ট্রেনও চলে, আপনিও চলেন, মানে চলন্ত কোনো বস্তুর উপরে বসে থেকে কি আপনি নিজেকে স্থির দাবি করতে পারবেন? না স্যার, দাবি করতে পারবেন না। তাহলে আপনি নিজেও কি স্যার গতিশীল? এখন তাইলে আমি আপনাকে বলছি, আপনি আসলে আপনি গতিশীল, কিন্তু আপনি নিজেকে স্থিতিশীল ধরছেন। কেন ধরছেন? আর একটা বস্তুর স্থিতি বা গতি বের করার জন্য। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার, তার মানে কোন একটা বস্তুর স্থিতি বা গতি বের করার জন্য অপর একটা বস্তুকে আমরা স্থির বস্তু হিসেবে ধরে নেই। কথা কি বুঝছেন? এই যে আপনি আসলে স্থির না, কিন্তু আপনি নিজেকে স্থির ধরলেন, এইটাকে বলা হয় আপেক্ষিক স্থিতি। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন, এখন এখান থেকে একটা যে কথাটা আমি বলবো, আপনি যে আপনাকে যে আমি বলছিলাম যে আপনি এক জায়গায় দাঁড়ায় আছেন, আপনাকে ক্রস করে একটা বাস চলে গেল বা একটা মোটরসাইকেল চলে গেল, আপনি বলতেছেন স্যার আমি স্থির, আমার সাপেক্ষে মোটরসাইকেলের অবস্থানের পরিবর্তন হয়েছে, তাই মোটরসাইকেল হলো গতিশীল। একটু চিন্তা করেন তো, আপনি যে নিজেকে স্থির ধরছেন, এই পৃথিবীতে কি আসলে কোনো বস্তু স্থির আছে? কারণ সূর্যের চারদিকে পৃথিবী যেহেতু সবসময় ঘুরতেছে, তাহলে পৃথিবীর মধ্যে কোনো বস্তুকে স্থির পাওয়া সম্ভব না। তার মানে এই পৃথিবীতে যত প্রসঙ্গ বস্তু আপনি ধরেন, সব কিছুই গতিশীল, এবং সেইগুলোকে আমরা আপেক্ষিক ভাবে স্থির হিসাবে ধরে নেই অপর একটা বস্তুর গতি বা স্থিতি নির্ধারণের জন্য। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই পৃথিবীতেই আমাকে কোনো বস্তু স্থির হিসাবে খুঁজে পাওয়া সম্ভব না,
কেন খুঁজে পাওয়া সম্ভব না? কারণ আমি বলছি পৃথিবী সবসময় সূর্যের চারদিকে ঘুরতেছে। এই যে চিন্তা করেন আপনি বাদামওয়ালা আর আপনার কাহিনী, আপনি ট্রেনের ভিতরে স্থির হয়ে বসেছিলেন, ট্রেন চলতেছিল, এখন ট্রেনের ভিতরে বাদামওয়ালা হেঁটে হেঁটে বাদাম বিক্রি করতেছিল। এইখানে আমি বলছিলাম বাদামওয়ালা, বললেন তো গতিশীল নাকি স্থিতিশীল? আপনি বলছিলেন স্যার বাদামওয়ালা ছিল গতিশীল। কেন গতিশীল? আমি স্যার আমার সাপেক্ষে, আমি ট্রেনে বসে আছি, আমার সাপেক্ষে বাদামওয়ালার অবস্থানের পরিবর্তন হচ্ছে, বাদামওয়ালা হলো গতিশীল। তাহলে আমি যেহেতু, এখন আমি আপনাকে আবার প্রশ্ন করছিলাম, আপনি একটু ভেবে আমাকে বলেন যে আপনি নিজে কি আসলে স্থির? স্যার আপনি নিজে স্থির না, কারণ ট্রেন চলে, আপনিও চলেন। তাহলে কুচলমান কোনো বস্তুর উপর যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি নিজেকে স্থির দাবি করতে পারবেন? তবে অল্প সময়ের জন্য আপেক্ষিকভাবে নিজেকে স্থির করতে পারবেন, কিন্তু আপনি কখনো স্থির না। কথা বুঝতে পারছেন? তাহলে পৃথিবী, এখন আমি আপনাকে কথাটা একদম ঘুরাই দিছি, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কথাটা ঘুরাই দিছি। কিভাবে ঘুরাই দিলাম? যে এই পৃথিবীতেই কোনো বস্তু পরম ভাবে স্থিতি পাওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। যে ঘূর্ণীয়মান কোনো বস্তুতে স্থির বস্তু পাওয়া কখনোই সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? এজন্যই পৃথিবীর সকল স্থিতি বা গতি হলো আপেক্ষিক, কোনো গতি বা কোনো স্থিতি পরম নয়। স্যার এখান থেকে আপনাদের একটা প্রশ্ন আসে স্যার, প্রশ্নটা এইভাবে আসে যে পৃথিবী, দেখেন স্যার এটা খ নাম্বার প্রশ্নের জন্য বা অনুধাবনের জন্য, সংক্ষিপ্ত জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে পৃথিবীর কোন স্থিতি বা গতি পরম নয়, পরম নয়। সকল স্থিতি, সকল স্থিতি বা গতি হলো আপেক্ষিক, গতি হলো আপেক্ষিক। এখন এই প্রশ্নের উত্তর আপনি কি লিখবেন? উত্তরে কি লিখবো স্যার? প্রশ্নটা হলো পৃথিবীর কোন স্থিতি বা কোন গতি পরম নয়, সকল স্থিতি বা সকল গতি হলো আপেক্ষিক। এই প্রশ্নের উত্তর আপনি কি লিখবেন? এই প্রশ্নের উত্তরে আপনি লিখবেন হইল গিয়া স্যার পৃথিবীর কোন স্থিতি বা কোন গতি পরম নয়, সকল স্থিতি বা সকল গতি হলো আপেক্ষিক, কারণ এই পৃথিবীতে কোনো বস্তু স্থিতিশীল নয়। এই পৃথিবীতে কোনো বস্তু স্থিতিশীল নয়, কারণ পৃথিবী সূর্যের চারদিকে অবিরাম ঘুরছে। এই ঘূর্ণায়মান পৃথিবীতে স্থির বস্তু হিসাবে কোনো বস্তুকে পাওয়া সম্ভব না। আমরা কোনো বস্তুর স্থিতি বা গতি নির্ধারণ করার জন্য একটা বস্তুকে স্থির বস্তু হিসেবে ধরে নিই। তাই বলা যায় পৃথিবীর কোনো বস্তু বা পৃথিবীর কোনো বস্তুর কোন স্থিতি বা গতি পরম নয়, সকল গতি বা সকল স্থিতি হলো আপেক্ষিক। তাহলে আপনি মূলত এই প্রশ্নের উত্তর করার জন্য যে বিষয়টা মাথায় রাখবেন, সেই বিষয়টা হলো আপনাকে মাথায় রাখতে হবে পৃথিবীর কোন স্থিতি বা কোন গতি পরম নয়। পরম বলতে আপনাকে বোঝানো হয়েছে চিরকালের জন্য স্থির নয়। প্রত্যেকটা বস্তুর স্থিতি বা গতিকে আপেক্ষিক ভাবে ধরে নেওয়া হয়েছে, অল্প সময়ের জন্য এটা স্থির। কথা কি বুঝছেন? তো প্রশ্নের উত্তরে আপনি বলবেন যে পৃথিবীর কোন গতি বা কোন স্থিতি পরম নয়, সকল স্থিতি বা গতি হলো আপেক্ষিক, কারণ এই পৃথিবী অলয়েজ সূর্যের চারদিকে ঘুরতেছে। এই ঘূর্ণায়মান পৃথিবীতে স্থির বস্তু হিসেবে পাওয়া কোনো বস্তুকে সম্ভব না। কোনো একটা বস্তুর স্থিতি বা গতি নির্ধারণ করার জন্য একটা বস্তুকে স্থির বস্তু হিসেবে ধরে নেওয়া হয়। কথা কি বুঝাইতে পারছি? তাই বলা যায় কোনো বস্তুর গতি বা স্থিতি কি নয়, পরম নয়। সকল বস্তুর সকল স্থিতি বা সকল গতি হলো আপেক্ষিক। কথা বুঝতে পারছি? স্যার দেখেন, এখন তাইলে স্থিতি বা গতি এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই এতটুকু কথাবার্তা হলো স্থিতি বা গতির উপর। কথা বুঝতে পারছি? এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হলো আপনার বিভিন্ন প্রকার গতি। এখন যেটা পড়বো সেটা হলো আমার বিভিন্ন প্রকার গতি। আমাদের এই গতি অধ্যায়ের মধ্যে সাধারণত 5 ধরনের গতি দেখতে পাওয়া যায়। কয় ধরনের গতি স্যার? 5 ধরনের গতি। কথা কি বুঝতে পারছি? স্যার আমাদের প্রথম যে গতি সেটা হলো আমার সরল রৈখিক গতি, দ্বিতীয় যে গতিটা সেটা ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন বা স্পন্দন গতি। স্যার আমি কি বললাম? আমাদের এই গতি অধ্যায়ে মানে নবম দশম শ্রেণীর গতি অধ্যায়ে 5 ধরনের গতি দেখতে পাওয়া যায়। কয় ধরনের গতি দেখা যায়? 5 ধরনের গতি দেখা যায়। প্রথমটার নাম হলো সরল স্পন্দন গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন বা স্পন্দন গতি। স্যার এইগুলোর সংজ্ঞাগুলো আগে থেকে আমি একটু লিখে রাখছি, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখেন এখানে আসলে যে সংজ্ঞাগুলো আছে এগুলো আপনাদের মুখস্থই করতে হবে, কিছু করার নেই। এগুলা থেকে মাঝে মধ্যে আপনার শর্ট কোয়েশ্চেন আসে এবং এমসিকিউ আসে অনেক, তাই এগুলা জানা খুব বেশি জরুরি। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন আমি 5 ধরনের গতির মধ্যে প্রথম যে গতিটা আমার আছে সরল রৈখিক গতি, ওইটা যদি আমি
আপনাকে সংজ্ঞাটা দেই, সংজ্ঞাটা এরকম হবে, কোনো বস্তুর গতি যদি সরল রেখা বরাবর হয় তাকে সরল রৈখিক গতি বলে। যদি কোনো বস্তু কোনো সরল রেখা বরাবর চলে তখন তাকে আমি কোন গতি বলবো স্যার? সরল রৈখিক গতি। এখন সরল রৈখিক গতির উদাহরণ আপনি কি দিবেন? সোজা রাস্তায় যে কোনো বস্তুর গতি সেটা হবে আপনার সরল রৈখিক গতি। একদম সোজা পথে, কথা কি বুঝাইতে পারছি? একদম সরল পথে মানে সোজা রাস্তায় যে কোনো বস্তুর গতি, যেমন ধরেন এইটা যদি হয় আপনার একটা রাস্তা, এই রাস্তার উপর যদি একটা গাড়ি চলে, কথা কি বুঝতে পারছেন? এই যে গাড়ির গতিটা হবে সেটা হবে একটা সরল রৈখিক গতি, মানে একদম সোজা পথে যে কোনো বস্তুর গতি। এখানে আমি উদাহরণস্বরূপ লিখেছি সোজা রাস্তায় যে কোনো বস্তুর গতি হলো আপনার সরল রৈখিক গতির উদাহরণ। কথা কি বুঝতে পারছি? আমার বিভিন্ন প্রকার গতির মধ্যে 5 ধরনের গতি আমার বইয়ে ছিল। 5 ধরনের গতির মধ্যে প্রথম গতিটা ছিল আমার সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি ছিল যদি কোনো বস্তুর গতি সরল রেখা বরাবর হয়, মানে কোনো সোজা পথে বা সরল রেখা বরাবর যদি কোনো বস্তুর গতি থাকে তখন সেটা হবে আপনার সরল রৈখিক গতি। কথা কি বুঝছেন? এখন দেখেন ঘূর্ণন গতি কোনটা? ঘূর্ণন গতি হইল স্যার, এটা নামটা শুনে আমরা বুঝতে পারতেছি, যদি কোনো বস্তুর গতি এইরকম হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কথা বুঝেন? যেমন ধরেন আপনার এইটা যদি আপনার একটা বৃত্তাকার পথ হয়, একটু ভালো করে বুঝেন, এইটা যদি আপনার একটা বৃত্তাকার পথ হয় অবশ্যই প্রত্যেকটা বৃত্তাকার পথের একটা কেন্দ্র আছে। কথা কি বুঝাইতে পারছি? এই বৃত্তাকার পথের একটা কি আছে স্যার? কেন্দ্র আছে। এখন মনে করেন এইখান থেকে কোনো বস্তু দৌড় শুরু করলো, এখন সে এখান থেকে দৌড়ায় 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 এরকম করে সে ধরতেছে। কথা কি বুঝতে পারছেন? এখন বস্তু দৌড় শুরু করলো হলো আপনার এই জায়গা থেকে। কথা কি বুঝছেন? অবশ্যই প্রত্যেকটা বৃত্তের একটা কেন্দ্র আছে, কোন বিন্দুকে কেন্দ্র করে। কথা বুঝেন? ঘূর্ণন গতির সংজ্ঞাটা কিভাবে হবে? কোনো মানে বৃত্তাকার পথে কোনো একটা বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে সবসময় সমদূরত্ব বজায় রেখে, দেখেন এখানে দূরত্ব যা, বস্তু যখন এখানে আসবে এখানে দূরত্ব তা, সব জায়গায় দূরত্ব একই থাকবে। কথা কি বুঝতে পারছেন? সমদূরত্ব বজায় রেখে কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে তার চারদিকে ঘুরতে থাকে তখন সেটাকে বলবো আমি ঘূর্ণন গতি। কথা কি বুঝতে পারছি? একটু আপনি চিন্তা করেন, একটা নির্দিষ্ট বিন্দু আপনি একটু দেখেন, আমি যদি আপনাকে আবার একটু এটা দেখাই স্যার, এটা যদি আপনার একটা বৃত্তাকার পথ হয়, একটু ভালো করে বুঝেন, এখানে একটা বস্তু দাঁড়ায় আছে, সেই বস্তু এটা চারদিকে ভাবে ঘুরতেছে। একটু একটা জিনিস চিন্তা করেন তো, প্রত্যেকটা বৃত্তাকার পথের একটা কেন্দ্র আছে স্যার, আছে না স্যার? আছে। এখন এইখানে যখন বস্তু যখন এইখান থেকে এই পর্যন্ত তার দূরত্ব যতটুকু, বস্তু যখন এইখানে অবস্থান করবে তারও দূরত্ব সেম ততটুকুই থাকবে। যখন বস্তু এইখানে যাবে দূরত্ব এদিক দিয়ে আসবে তখন তারও দূরত্ব সেম, প্রত্যেকটা জায়গায় দূরত্ব সেম থাকবে। কথা বুঝাইতে পারছি? মানে আপনি ধরেন একটা বৃত্তাকার পথ আপনার, এই বৃত্তাকার পথের এক বিন্দু থেকে এক বস্তু দৌড় শুরু করে তার চারদিকে ঘুরতেছে, তাহলে কেন্দ্র দেখে এই বস্তুর দূরত্ব সবসময় সমান না স্যার? বৃত্তাকার পথে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে বস্তু সবসময় সমদূরত্ব বজায় রেখে ঘুরতে হবে। কিভাবে ঘুরতে হবে স্যার? সমদূরত্ব বজায় রেখে ঘুরতে হবে। স্যার দেখেন এখানে কি বলতে স্যার, কোন বস্তুর গতি যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে, কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবসময় সমদূরত্ব বজায় রেখে, যেমন এটা হলো তার কেন্দ্র, এখানে এক বস্তু দাঁড়ায় আছে, সে সবসময় সমদূরত্ব বজায় রেখে তার চারদিকে ঘুরতে থাকবে, এমন গতি হবে তার ঘূর্ণন গতি। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার, এখন থেকে স্যার সংজ্ঞাটা আমি কি লিখলাম? কোন বস্তুর গতি যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে সবসময় সমদূরত্ব বজায় রেখে বৃত্তাকার পথে তার চারদিকে ঘুরতে থাকে তাকে বলা হয় ঘূর্ণন গতি। কথা কি বুঝছেন? ঘূর্ণন গতির উদাহরণগুলো কি স্যার? এই যে আমাদের যে মাথার উপরে ফ্যানটা চলতেছে, তোমরা যখন ভিডিও গুলো দেখতেছো তোমার উপরে যে ফ্যানটা আছে না, ফ্যান যখন ঘুরতেছে একটা জিনিস চিন্তা করো তো স্যার, স্যার ফ্যানের পাখাটা আসলে কেমন হয় স্যার? এদিকে পাখা থাকে, এদিকে এখানে একটা পাখা থাকে, তাই তো স্যার? এখন দেখেন তো সব সময় পাখাগুলো একই দিক থেকে রাউন্ড ফিগার নিয়ে ঘুরতেছে না স্যার? এইখান থেকে এইটার দূরত্ব যত হবে প্রত্যেকটা পাখার দূরত্ব সবসময় সেম। দেখেন এইভাবে যদি হয় এর মধ্যে ঘুরতেছে। কথা বুঝাইতে পারছি স্যার? ওকে। আর একটা গতি স্যার ঘড়ির কাঁটার গতি, একটু চিন্তা করেন তো স্যার, ঘড়ির কাঁটার গতি অবশ্যই স্যার এটা, যেমন ধরেন একটা ঘড়িকে যদি আমি এখানে আঁকি স্যার, চিন্তা করেন এটা হলো একটা ঘড়ি, এটা হলো টাইম, এখানে হলো আপনার 12টা, এখানে হলো আপনার 6টা, এখানে 9টা, এখানে 3টা। স্যার দেখেন তো স্যার এখানে যে ঘড়ির কাঁটাটা আছে, এই কাঁটা যখন এইখানে দেখে এখান থেকে এটা দূরত্ব যতটুকু, এখানে দূরত্ব সেম, এখানে দূরত্ব সেম, এখানে দূরত্ব সেম, তাহলে তার মানে এইটাকে কেন্দ্র করে, এই বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে অলওয়েজ ঘুরতেছে। তো এই জন্য ঘড়ির কাঁটার গতি হবে একটা ঘূর্ণন গতির উদাহরণ। আকাশে যে চাঁদ অবশ্যই সেটা ঘূর্ণন গতির উদাহরণ, কারণ আমরা জানি চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ, এই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে নিজস্ব কক্ষপথে চারদিকে ঘুরতেছে, তার মানে এই চাঁদের গতি, আকাশে যে চাঁদ, ওই চাঁদ যে ঘুরতেছে ওইটা হবে আপনার ঘূর্ণন গতির উদাহরণ। কথা বুঝাইতে পারছি?
তাহলে আমি বিভিন্ন প্রকার গতির মধ্যে 5 ধরনের গতি আমাকে পড়তে হবে নবম দশম শ্রেণীতে। এখানে প্রথম যে গতিটা ছিল সেটা ছিল সরল রৈখিক গতি, মানে কোনো বস্তুর উপর সোজা পথে যে বস্তু চলে, সোজা পথে কোনো বস্তুর যে গতি সেটা হলো সরল রৈখিক গতি। এখন ঘূর্ণন গতি হলো কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে যদি ঘুরে আসে। কথা কি বুঝছেন? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করবে, যে বস্তু ঘুরবে বিন্দু থেকে বস্তুর দূরত্ব সবসময় একই থাকবে, সম দূরত্ব বজায় রেখে তার চারদিকে ঘুরে আসবে, ওই ধরনের গতিগুলোর নাম হলো আমার ঘূর্ণন গতি। কথা কি বুঝতে পারছি? এখন তোমরা যে কাজটা করবো ভাইয়া, তোমাদের সবসময় যে কাজটা করতে হবে, সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। সংজ্ঞাগুলো অবশ্যই তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে আছে, আমি এখানে তোমাদের সহজের জন্য লিখে দিলাম। সংজ্ঞাগুলো মুখস্থ করবেন, উদাহরণগুলো মুখস্থ করবেন, সংজ্ঞা মুখস্থ করবেন, উদাহরণ মুখস্থ করবেন। এখান থেকে কিন্তু আপনার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সংজ্ঞা আসতে পারে, আবার অনেক এমসিকিউ আসে প্রতি বছর বছর বোর্ড পরীক্ষায়, এখান থেকে দু একটা এমসিকিউ আসেই। কথা কি বুঝাইতে পারছি? ওকে, তারপরে আমার যে গতিটা আসে সেটা হলো আমার চলন গতি। স্যার কোন ধরনের গতি আসে স্যার? চলন গতি। কথা বুঝতে পারছেন? চলন গতিটা কেমন দেখেন, কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে, কোন বস্তু কি বলছে, কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিক থেকে অতিক্রম করতে থাকে। স্যার এখন চিন্তা করেন স্যার, চলন গতিটা আপনার কেমন বলছে একটু যদি আমি বুঝি। যেমন ধরেন স্যার এইটা হলো কোনো একটা বস্তু, স্যার কথা খুব ভালো করে বুঝেন, এইটা হলো কোনো একটা রাস্তা, বুঝছে? এই রাস্তা দিয়ে যদি কোনো বস্তু, যেমন ধরেন এদিক দিয়ে আপনি কি কি ধরবেন, ধরেন এখানে একটা ফুটবল আছে, আপনার এখানে একটা কি আছে স্যার, ফুটবল। আপনি এই ফুটবলকে লাগতে দিলেন স্যার, ফুটবল করবে কি স্যার, এদিক দিয়ে গড়ায় 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 চলতে থাকবে। কথা কি বুঝতে পারছেন? এইটা হলো সাধারণত চলন গতি। বা ধরেন এটা একটা রাস্তায়, কেন ধরেন আপনার একটা গাড়ি আছে, এই গাড়ি আপনি চালায় দেন, চলতেছে, এইটা হবে চলন গতি। চলন গতির সংজ্ঞাটা দিলে কি স্যার, দেখেন কোন বস্তুর গতি যদি এমন ভাবে হয় বা কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন তার সকল কণা, রাস্তার মধ্যে কণা আছে না স্যার, সে যদি একই সময় মানে একই সময়ে এই কণাগুলাকে একই দিক থেকে অতিক্রম করতে থাকে, যে বল খেলার কণা সেই দিক থেকে সে প্রত্যেকটা কণাকে অতিক্রম করে 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 সামনের দিকে যাবে। কথা কি বুঝতে পারছি? যদি কোনো বস্তুর গতি এমন হয়, সে যদি একই দিক থেকে কণাগুলাকে যদি অতিক্রম করে 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 সামনের দিকে যায়, তখন সেটাকে বলবো আমি কি গতি স্যার? চলন গতি। চলন গতির উদাহরণটাই এরকম, সংজ্ঞাটা এরকম, যদি কোনো বস্তুর গতি এমন হয় সে যদি একই দিক থেকে কণাগুলাকে বারবার অতিক্রম করে 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 সামনের দিকে যায়। এখন চলন গতি স্যার সোজা পথেও হতে পারে, আবার বক্র পথে হতে পারে, কোনো প্রবলেম নেই। যদি কোনো বস্তুর গতি এইরকম হয় যে নির্দিষ্ট দিক দিয়ে নির্দিষ্ট সময় পর পর কণাগুলাকে অতিক্রম করে 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 যায়, সেটাই হবে আপনার চলন গতি। যেমন ধরেন আমরা কিন্তু স্যার পরে আসছি, কিন্তু স্যার ঘড়ি যে ঘুরতেছে, ঘড়ির কাঁটার গতি স্যার কোন ধরনের গতি স্যার, আমি কিন্তু পরে আসছি, এটা ঘূর্ণন গতি। যেমন একটা জিনিস একটু চিন্তা করেন, এখন ঘড়ির যে গতিটা আপনার আছে, ঘূর্ণন গতি তো অবশ্যই হবে, কিন্তু এই যে ঘড়ির কাঁটা যে ঘুরতেছে, সে কিন্তু একই দিক থেকে বারবার প্রত্যেকটা কণাকে অতিক্রম করে 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 সামনের দিকে আসতেছে। তো এই গতিটাকে আমি চাইলে স্যার চলন গতি বলতে পারি। কথা কি বুঝতে পারছেন? এখন একটা ফুটবলকে আপনি মাঠে লাগতে দিলেন, ফুটবলটা গড়ায় 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 সামনে দিয়ে গেল, তাহলে ওইটাও চলন গতি হইতে পারে। চলন গতি আপনার সোজা পথেও হইতে পারে, আঁকা বাঁকা পথেও হইতে পারে। কথা কি বুঝাইতে পারছি স্যার? এতটুকু জায়গায় কোনো সমস্যা আছে স্যার? দেখেন স্যার, 5 ধরনের গতির মধ্যে আমরা সরলরৈখিক গতি যেটা পড়ছি, এরপরে ঘূর্ণন গতি পড়ছি, এরপরে চলন গতি পড়ছি, এরপরে পর্যায়বৃত্ত গতি আর সরল স্পন্দন গতি, এই দুইটা আমরা পড়বো। স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। স্যার দেখেন এখন পর্যায়বৃত্ত গতি নিয়ে আমি একটু কথা বলি স্যার। পর্যায়বৃত্ত গতি এটা হলো কোন নির্দিষ্ট সময় পর পর যদি কোনো বস্তুর পুনরাবৃত্তি ঘটে, মানে নির্দিষ্ট সময় পর পর যদি কোনো বস্তুর গতির পুনরাবৃত্তি ঘটে, তখন সেটা হয়ে যাবে আপনার পর্যায়বৃত্ত গতি। স্যার একটু চিন্তা করেন তো স্যার, নির্দিষ্ট সময় পর পর যদি কোনো বস্তুর গতির পুনরাবৃত্তি ঘটে, স্যার আমাদের প্রত্যেকের বুকের বাপাশে কিন্তু একটা হৃৎপিণ্ড আছে স্যার, হৃদয়, যেখান থেকে আমাদের সকল অনুভূতি, ফিল, আবেগ, ভালোবাসা, ঘৃণা সবকিছুই আসে, সেটা হলো আমার হৃৎপিণ্ড। স্যার আমাদের হৃৎপিণ্ডের গতিটা কেমন জানেন স্যার? হৃৎপিণ্ডের গতি হলো স্যার পর্যায়বৃত্ত গতি। স্যার কিভাবে স্যার একটু বুঝি। স্যার পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা হলো যদি নির্দিষ্ট সময় পর পর কোনো বস্তুর গতির পুনরাবৃত্তি ঘটে। কথা কি বুঝছেন? যেমন হৃৎপিণ্ডের সাধারণত হলো 4টা ভাগ, আর যদি এটা বায়োলজি ক্লাস না, আমি একটু বলে রাখি আপনাকে এই গতিটা বোঝানোর জন্য, একটু আমি বলে রাখি। আমাদের হৃৎপিণ্ডের ভাগ হলো 4টা সাধারণত। আমি যদি বলি স্যার উপরের দিকে এখানে থাকে আপনার 2টা ভাগ, পরে নিচে এখানে থাকে আরো 2টা ভাগ। কথা কি বুঝছেন? এখন ঘটনা হয় এই দুটা যখন আপনার ধরেন উপরের 2টা ভাগ যখন বন্ধ হয় তখন এই দুটো ওপেন হয়,
আবার বন্ধ হয়, আবার ওপেন হয়, আবার বন্ধ হয়, আবার ওপেন হয়। তার মানে এখানে কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো স্যার। ঘটনা হয়েছে স্যার নির্দিষ্ট সময় পর পর এটা অফ হয়, এটা ওপেন হয়, এটা অফ হয়, এটা ওপেন হয়, অফ অন অফ অন। কথা কি বুঝছেন? নির্দিষ্ট সময় পর পর যদি কোনো বস্তুর গতির পুনরাবৃত্তি ঘটে তখন তাকে বলবো আমি পর্যায়বৃত্ত গতি। যেমন ধরেন এখানে আপনি ঘড়ির কাঁটার গতিটাও আপনি অ্যাড করতে পারেন। যেমন আপনি ধরে নেন এটা হলো আপনার একটা ঘড়ি, যে এখানে আপনার বাজে 12টা, এখানে 3টা, এখানে 6টা, এখানে 9টা। স্যার দেখেন এই যে স্যার আপনার এই যে আপনার যে মিনিটের কাঁটাটা আছে, এই মিনিটের কাঁটাটা কিন্তু স্যার এই দিক দিয়ে শুরু করে এইভাবে কিন্তু একটা বিক্ষেপ দেয় স্যার। তো চিন্তা করেন প্রতি এইখান থেকে এই পর্যন্ত ঘুরে আসতে কতটুকু সময় লাগে স্যার? 1 মিনিট সময় লাগে। কথা কি বুঝতে পারছেন? মিনিটের কাঁটার এখান থেকে এই পর্যন্ত ঘুরে আসতে কতটুকু টাইম লাগে স্যার? 1 মিনিট টাইম লাগে। তাহলে প্রতি 1 মিনিট পর পর এই ঘরটাকে মিনিটের কাঁটার সরি প্রতি 1 ঘন্টা পর পর, আমি ভুল বলতেছি, প্রতি 60 মিনিট পর পর মানে 1 ঘন্টা পর পর মিনিটের কাঁটাটা এই দিক দিয়ে কাঁটাটাকে ক্রস করে যায়। বারবার একই দিক থেকে স্যার একটা গতি স্যার পুনরাবৃত্তি করতেছে না। তার মানে এখানে আপনি চাইলে ঘড়ির কাঁটার গতি এটাকেও আপনি বলতে পারেন পর্যায়বৃত্ত গতি। কথা কি বলছেন? ফ্যানের গতি এটাও একটা পর্যায়বৃত্ত গতি স্যার। কিভাবে গতি স্যার? আমি আপনাকে বলছি যদি গতির পুনরাবৃত্তি ঘটে। কথা কি বুঝতে পারছেন? যেমন ফ্যান যখন ঘুরতেছে এই কাঁটা যখন এগিয়ে যাচ্ছে, এই কিন্তু আবার এই কাঁটাটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে ফ্যানের পাখাগুলা। কথা বুঝাইতে পারছি? এই কারণে আমি বলতে পারি ফ্যানের গতিও একটা পর্যায়বৃত্ত গতি। স্যার এই যে স্যার সংজ্ঞাগুলা, এইগুলো আসলে আপনাকে মুখস্থই করতে হবে স্যার। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। আপনাকে সংজ্ঞা মুখস্থ করতে হবে, উদাহরণগুলো মুখস্থ করতে হবে। সংজ্ঞা আসলে আপনাকে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে, আর উদাহরণ আপনার এমসিকিউ এর মধ্যে আসবে। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার। দেখেন আমরা তাহলে সর্বশেষ যে গতিটা পড়বো সেটা হলো আমার স্পন্দন গতি। সেটা আমি কি পড়বো স্যার? স্পন্দন গতি। মুছে গেল, একটু লিখে দিই যে একদিকে, আমি একটু লিখে দিচ্ছি মুছে গেল, এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকটি চলে। স্যার এখন স্পন্দন গতিটা কেমন ধরনের গতি আমি একটু বুঝি। স্পন্দন গতি হইলো সাধারণত এই গতিটা 2 ভাগে বিভক্ত। কত ভাগে স্যার? 2 ভাগে। কোন বস্তু যখন চলে তখন তার অর্ধেক সময় একদিকে চলে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। এই ধরনের গতিগুলোর নাম হলো আমার স্পন্দন গতি। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন দেখেন স্যার স্পন্দন গতিটা কেমন স্যার। স্যার এটা কেমন স্যার? আমরা সবাই দোলনা দেখি, দোলনা দোলনা দেখি নেই স্যার। দোলনা কি কিরকম থাকে স্যার? স্যার এই টাইপের একটা দোলনা থাকে, যেমন আপনি ধরেন এই একটা দোলনা রশির উপর দিয়ে নেবে বাঁধা। স্যার এই দোলনা ঘটনাকে, দোলনাটাকে আপনি এই দিক দিয়ে নেবেন, আবার ধাক্কা দিবেন, তখন দোলনা এদিকে আসবে, দোলনা এদিকে আসবে, এইদিকে যাবে। কথা বলছেন? এটা যদি স্যার দোলনার যদি এটা আপনার মিডল পয়েন্ট হয়, একটু আমরা চিন্তা করি, এটা যদি হয় দোলনার মিডল পয়েন্ট, আপনি স্যার এইখান থেকে যান, তার নির্দিষ্ট কিছু সময় একদিকে নিলেন, পরে যখন আপনি ছেড়ে দিলেন সে আবার কিছু তার বিপরীত দিকে আসছে, মানে এখান থেকে এখানে আসছে কিছু বিপরীত দিকে, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে। কথা কি বুঝতে পারছেন? তার মানে দেখেন এটা যদি আপনার দোলনা হয় স্যার, আমি ধরে নিলাম যে এটা হলো আপনার একটা দোলনা। কথা কি বুঝতে পারছেন? এটা হলো আপনার একটা দোলনায় কারণে আপনি বসে আছেন। আপনার দোলনাটাকে আপনাকে করতে হবে কি স্যার? এখানে যখন আপনি যখন এই দিকে টান দিবেন দোলনা এই দিক দিয়ে আসবে, পরে যখন ছেড়ে দিবে সেটা আবার এদিক দিয়ে যাবে, আবার এদিক দিয়ে আসবে, আবার এদিক দিয়ে যাবে, আবার এদিকে আসবে। স্যার কথা কি বুঝছেন? যেমন সে তার গতিকালের কিছু সময় দেখেন স্যার এই দিকে আসে নাই, এবং বাকি কিছু সময় সে অন্যদিকে গেছে। তার মানে ঘটনা কি? সে তার গতিকালের সে স্যার যতক্ষণ সময়টা ক্রিয়া করে বা কাজ করবে, সে তার ক্রিয়াকালের কিছু সময় একদিকে এবং বাকি কিছু সময় সে বিপরীত দিকে চলে। ওই ধরনের গতিগুলোর নাম হলো আমার সরল স্পন্দন গতি। এই জন্য আমি লিখলাম কোন বস্তুর গতি যদি এমন হয় যে তার গতিপথের অর্ধেক সময় একদিকে, এই যে এইদিকে, এবং যখন আপনি ধাক্কা দিয়ে ছেড়ে দিলেন বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। কথা কি বুঝছেন? ওই ধরনের গতিগুলোকে আপনার স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি বলে। এখানে সেটা হয় আপনার দোলনার গতি বা সরল দোলকের গতি। সরল দোলক আমরা দেখছি না স্যার। আপনি দেখবেন স্যার আমাদের প্রত্যেকের কিছু ঘড়ি আছে স্যার, যে দেওয়াল ঘড়ি যেগুলো আছে, এই দেওয়াল ঘড়ির নিচে স্যার আপনি দেখবেন এই ধরনের কিছু আপনার লতানো তার ঝুলানো থাকে। আমি ছোটবেলায় এগুলোকে দেখতে পারবো, আপনার কটা তামসা ভাই, এগুলো টাকার মানে কি? এগুলো আসলে ঘটনা কি? গড়ির নিচে এটা থাকে মানে প্রতি সেকেন্ডে একবার একবার করে দুলতে থাকে স্যার। এইটা হলো সাধারণত সরল দোলক। দেখেন স্যার তার মিডল পয়েন্ট হলো এটা। এখন মিডল পয়েন্টে সে কিছু সময় এই দিক দিয়ে আসে, পরে আবার কিছু সময় সে এই দিক দিয়ে চলে যায়। কথা কি বুঝতে পারছেন? তাইলে আমি মোটামুটি এইখানে যেটা পড়লাম, আমি 5 ধরনের গতি দেখা যায়। 5 ধরনের গতির মধ্যে আমি 5 ধরনের গতির সংজ্ঞা আপনাকে খুব ভালো করে লিখে দিছি। কথা কি বুঝতে পারছেন? খুব ভালো করে 5 ধরনের গতি সংজ্ঞা আমি লিখে দিছি, এমনকি উদাহরণও দিয়ে দিছি।
এইটা আপনাদের নিচ থেকে মুখস্থ করে নিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? স্যার দেখেন, আমরা গতি স্থিতি সেটা পড়ছি, বিভিন্ন প্রকার গতি সেইটাও পড়ছি স্যার। এখন আমরা পড়বো হইলো রাশি। কথা কি বুঝতে পারছেন? রাশি কি সেটা আগে দেখেন। কথা কি বুঝতে পারছেন? আমি একটু লিখে রাখছি অফ ক্যামেরাতে, যেন ভিডিওটা বড় না হয়ে যায়। ভিডিওর মধ্যে যদি এগুলো লিখতাম স্যার, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন রাশি কাকে বলে সেটা সংজ্ঞা যদি আমি আপনাকে বলতে চাই, স্যার আপনি একটু বুঝেন। রাশি হইলো সেইগুলা যেগুলাকে এই পৃথিবীতে পরিমাপ করা যায়, এই ভৌত জগতে যেগুলাকে মাপা জোকা করা যায় সেইগুলাই হলো রাশি। এখন আপনি প্রশ্ন করতে পারেন নিজেকে, স্যার রাশি আসলে কোনগুলা স্যার? মানে যেগুলো আপনি পরিমাপ করতে পারবেন সেগুলো হলো রাশি। যেমন বয়স পরিমাপ করা যায়, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, সে বয়স একটা রাশি। তাপমাত্রা পরিমাপ করা যায়, যেমন আজকে 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস বা 15 ডিগ্রি সেলসিয়াস, যেগুলাকে পরিমাপ করা যায় সেগুলাই হলো আপনার রাশি। মানে রাশির সহজ সংজ্ঞা আপনি কি মনে রাখবেন স্যার? যেগুলা পরিমাপ করা যায়, এই পৃথিবীতে যেগুলাকে মাপা জোকা করা যায় সেগুলাই হলো রাশি। এই যে দেখেন, তাই আমি রাশি সংজ্ঞার মধ্যে কি লিখলাম স্যার? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে স্যার? রাশি বলে। কথা কি বুঝছেন? এখন আপনি যদি এখানে বলেন স্যার রাশি কোনগুলো হবে, তাহলে যেগুলাকে মাপা যায়, তার মানে সময় একটা রাশি, তার মানে ভর পরিমাপ করা যায় সেইটা একটা রাশি। এখন আপনি বলতে পারেন যে আর কি আছে স্যার? ব্যাগ, সেইটা একটা রাশি, দ্রুতি, সেইটা একটা রাশি। রাশির আসলে অভাব নাই, যেগুলাকে এই পৃথিবীতে মাপা যাবে সেইগুলাই রাশি। তাই সঙ্গে আমি লিখলাম এই ভৌত জগতে বা এই জগতে বা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি। কথা কি বুঝতে পারছি? রাশি স্যার কয় প্রকার? স্যার রাশি হলো 2 প্রকার। রাশি কয় প্রকার স্যার? 2 প্রকার। একটা হলো আপনার স্কেলার রাশি, আর একটা হলো ভেক্টর রাশি। স্কেলার রাশিকে আবার বলে আদিক রাশি, আর ভেক্টর রাশি আর এক নাম হলো দিক রাশি। কথা কি বুঝাইতে পারছি? রাশির সংজ্ঞা বুঝছেন? এই ভৌত জগতে যেগুলা পরিমাপ করা যাবে সেগুলাই হলো রাশি। রাশি 2 প্রকার, একটা স্কেলার একটা ভেক্টর। আমি একটু আবারও বলে রাখি, এই ক্লাসগুলো একদমই বেসিক লেভেল থেকে নিতেছি, কিন্তু কথা কি বুঝাইতে পারতেছি? একদম ক্লাস 9-এ যারা উঠছো একদমই শুরুতে, যাদের এটার কনসেপ্ট গুলা ক্লিয়ার না, তারা আমার এই অধ্যায়ের যতগুলা ক্লাস আছে 2টা বা 3টা আমি ক্লাস দিয়ে এর কনসেপ্ট গুলো আমি ক্লিয়ার করবো, এর বেসিক গুলা ক্লিয়ার করবো। আমার এই বেসিক ক্লাসগুলো যদি আপনি করেন, তাহলে এই অধ্যায়ের বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করতেছি। স্যার দেখেন, ক্লাসটা আমরা যেভাবে শুরু করছি, প্রথমে ক্লাসটা শুরুতে আমি স্থিতি এবং গতি নিয়ে কিছু কথা বলছি, তারপরে বিভিন্ন প্রকার গতি, এই যে এটা এখানে স্পন্দন গতি, স্বল্পস্পন্দন গতি, এই গতিগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলছি। এক কথায় আপনার বইয়ে যেগুলো লেখা আছে সেই সংজ্ঞাগুলো আমি আপনাকে ক্লিয়ারলি আমার এই ভিডিওর মাধ্যমে বুঝাই দিতেছি এবং উদাহরণগুলো আমি আপনাকে বুঝিয়ে দিতেছি। এখন আমার এই ক্লাসটা করার পরে আপনি যদি মেইন বইটা রিডিং করেন, আমি আশা করি আপনি সবকিছু খুব হুবহু বুঝতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি যদি আমার এই ক্লাসটা করার পরে আপনার মেইন বই রিডিং করেন, আপনি সব বুঝতে পারবেন। এমনকি আমার এই কনসেপ্ট গুলা দিয়া আপনি সৃজনশীল সলভ করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এবং এমসিকিউ আপনি পড়েন, এমসিকিউ পড়লেও আপনি বুঝতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। যে ক্লাস 10-এ নিউ 10 যারা আছো, নিউ 10, এরপরে আপনার 9-এ যারা উঠছো, তারাও আমার ক্লাসগুলো করতে পারো, একদম বেসিক থেকে দেওয়া। এখন যারা তোমার এসএসসি পরীক্ষা দিবা, তারা তো অনেক আলট্রা লেভেলের ক্লাস আশা করো, যে স্যার সৃজনশীল সলভ করাবে, বিভিন্ন টেকনিক দিবে। এইগুলা কিন্তু আমি এখানে দিতেছি না। এখানে আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি, একদম থিওরি। কথা কি বুঝতে পারছেন? দেখেন স্যার, আমি রাশি যখন বুঝাইছি তখন আপনাকে বলছি এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি। কথা কি বুঝছেন? রাশি হলো 2 প্রকার, একটা স্কেলার আর একটা হলো ভেক্টর। স্কেলার রাশির আরেক নাম হলো আদিক রাশি, আর ভেক্টর রাশির আরেক নাম হলো আমার দিক রাশি। কথা কি বুঝতে পারছি স্যার? এখন দেখেন স্কেলার রাশি আসলে কাকে বলে, স্কেলার রাশি জিনিসটা আসলে কি। এখন দেখেন, কিছু কিছু রাশি আছে এইগুলাকে আসলে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না। কথা কি বুঝতে পারছি? কিছু কিছু রাশি এমন আছে যেগুলোকে প্রকাশ করার জন্য আমার দিকের প্রয়োজন হয় না। এই রাশিগুলোকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। তাই আমি বলছি যে রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। কথা কি বুঝছেন? যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট। কথা কি বুঝতে পারছেন? মানে মান দিয়ে যে সব রাশিকে প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না, সেই রাশিগুলো হলো আমার স্কেলার রাশি। কথা কি বুঝতে পারছেন? যে রাশিকে প্রকাশের জন্য শুধু মানই যথেষ্ট, দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। এখন দেখেন এরকম রাশিগুলো কি আছে একটু চিন্তা করেন তো। তার প্রথমে বললাম আমি সময়। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম এখন কয়টা বাজে, আপনি বললেন স্যার এখন তো 7টা বাজে। আমি কি বলতে পারবো কোন দিকে 7টা বাজে? না স্যার, বলতে পারবো না। এখন বললাম তোমার বয়স কত, তুমি বললা স্যার আমার বয়স তো 15 বছর। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারবো কোন দিকে তোমার বয়স 15? মানে যে রাশিগুলাকে দিক দ্বারা প্রশ্ন করা যাবে না সেইগুলো আমার হবে স্কেলার। কথা কি বুঝতে পারছি? এখন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি ধরেন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আপনি বেগুনওয়ালাকে বললেন যে মামা আমাকে বেগুন দেন।
বেগুনওয়ালা বললো কতটুকু বেগুন দিব, তখন আপনি বললেন যে 5 কেজি বেগুন দেন। তখন বেগুনওয়ালা কি আপনাকে প্রশ্ন করতে পারবে যে কোন দিকে 5 কেজি দিব? আচ্ছা, তাহলে যেগুলাকে দিক দ্বারা প্রশ্ন করা যায় না সেগুলো হলো আমার স্কেলার। কথা ক্লিয়ার? এখন ভেক্টর কোনগুলো দেখেন, যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হবে, মানও লাগবে দিকও লাগবে। কথা কি বুঝতে পারছি? স্কেলার ছিল যে রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন ছিল না। কথা কি বুঝছেন? সেইটা ছিল আমার স্কেলার। আর যেটাকে শুধু মান এবং দিক দুইটা দিয়েই প্রকাশ করা যায় সেটা ছিল আমার ভেক্টর। যে রাশিকে প্রকাশ করার জন্য মানও প্রয়োজন হয় দিকও প্রয়োজন হয় সেগুলো ছিল হলো আমার ভেক্টর রাশি। কথা বুঝতে পারছি? ওকে স্যার। এখন দেখেন স্যার, তাহলে ভেক্টর রাশি কোনগুলা? স্যার যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি আপনাকে যদি বলি যে কি বলবো স্যার, আপনি কোন দিকে যাবেন, আপনি আমি আপনাকে বললাম যে তোমার স্কুল কোথায়, তুমি আমাকে বললা স্যার এখান থেকে 5 কিলোমিটার দূরে আমার স্কুল। খুব ভালো করে বুঝেন, আমি আপনাকে লোকেশন জিজ্ঞেস করলাম যে তোমার স্কুল কোথায়, তখন তুমি আমাকে বললা স্যার এখান থেকে 5 কিলোমিটার দূরে আমার স্কুল। তখন আমি কিন্তু তোমাকে প্রশ্ন করতে বলবো স্যার কোন দিকে 5 কিলোমিটার। কথা কি বলছে? তার মানে যে দিক দ্বারা প্রশ্ন করতে পারছি সেটা হয়ে গেছে আমার কি স্যার? স্কেলার রাশি, সরি ভেক্টর রাশি। যে রাশিগুলোকে দিক দ্বারা প্রশ্ন করা যাবে সেটা হয়ে যাবে ভেক্টর রাশি। কথা কি বুঝছেন? আমাদের এর পরবর্তী টপিক যেটা সরণ এবং দূরত্ব, স্যার এই টপিকের মধ্যে আমরা খুব ভালো করে এটা নিয়ে কথা বলবো। স্যার সরণ এবং দূরত্বকে আমি খুব ভালোভাবে একটু আপনাকে মানে প্রাথমিক ধারণাটা এখানে দিয়ে রাখি, আপনি একটু বুঝেন। সরণ এবং দূরত্ব এই দুইটা দিয়েই আপনাকে স্কেলার এবং ভেক্টর বোঝানো সম্ভব। স্যার আমি যদি এখানে যদি লিখি দূরত্ব, একটু ভালো করে বুঝেন, আর এখানে যদি আমি যদি লিখি একটু সরণ, একটু ভালো করে বুঝেন। সরণ এবং দূরত্ব দিয়া আপনাকে ভালো করে স্কেলার ভেক্টর বোঝানো সম্ভব। আমি সরণ দূরত্ব পড়ানোর সময় আপনাকে বুঝাই দিব। স্যার দূরত্ব মানে কি জানেন? দূরত্ব মানে হলো এর কোনো দিক থাকবে না। দূরত্ব মানে কি থাকবে না? দিক থাকবে না। তার মানে দূরত্ব হলো একটা স্কেলার রাশি। যেমন আমি আপনাকে বললাম যে তোমার স্কুল কোথায়, তুমি বললা স্যার এখান থেকে 5 কিলোমিটার দূরে, মানে দিক যদি না থাকে তখন সেটা হবে দূরত্ব। এখন তুমি আমাকে বললা স্যার এখান থেকে আমার স্কুল 5 কিলোমিটার দূরে, আমি কখনো কোশ্চিন কালে গিয়ে তোমার স্কুল খুঁজে বের করতে পারবো? কখনোই পারবো না। কারণ তুমি আমাকে বলে দেও নাই স্যার আপনি 5 কিলোমিটার দক্ষিণ দিকে যাবেন, পশ্চিম দিকে যাবেন, ডানা যাবেন, বামে যাবেন। দিক বলে দেওয়া না দেওয়ার কারণে আমি দূরত্ব দিয়ে আসলে কোনো কিছুর লোকেশন খুঁজে বের করা সম্ভব না। কোনো কিছুর লোকেশন যদি তুমি খুঁজে বের করতে চাও তখন সেটা তোমার স্মরণ হতে হবে। স্মরণ মানে মানের সাথে দিকটাও থাকবে। তুমি বলে দিলে স্যার এখান থেকে 5 কিলোমিটার পশ্চিম দিকে গেলে আমার স্কুলটা পাবেন। কথা কি বুঝতে পারছি? বা দক্ষিণ দিকে গেলে স্কুলটা পাবেন। এই যে তুমি দিক বলে দিলা, দিকটা হলো স্মরণ। তো স্মরণের দিক আছে, দূরত্বের কি নাই? দিক নাই। এই জন্য দূরত্ব হলো আমার একটা স্কেলার রাশি আর স্মরণ হলো একটা ভেক্টর রাশি। কথা কি বুঝাইতে পারছি? আপাতত এতটুকুর মধ্যে থাকে। পরবর্তী টপিক যেমন স্মরণ দূরত্ব, এটা হয়তো বা আমাদের আজকে প্রথম পর্বে এটা আমরা আলোচনা করব না। এই যে এই এইখান থেকে আর 3টা টপিক আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। ক্লাসটা অনেকটা বড় হয়ে যেতেছে। কথা কি বুঝতে পারছেন? যে এখন এর পরবর্তী টপিকের মধ্যে স্মরণ দূরত্ব নিয়ে আরো ডিটেলস কথা বলবো। আপনি ভালোভাবে এতটুকু কথা মনে রাখেন, যেটার দিক আছে সেটা আপনার ভেক্টর, আর যেটার দিক নাই সেটা হলো আপনার স্কেলার রাশি। কথা কি বুঝছেন? যে রাশিকে দিক দ্বারা প্রশ্ন করা যাবে সেটা হয়ে যাবে আপনার স্মরণ, আর যেটা প্রশ্ন করা যাবে না সেটা হলো দূরত্ব বা স্কেলার। কথা কি বুঝছেন? এখন আপনি বুঝেন যে ভেক্টর রাশি এগুলো আপনি মনে রাখবেন কিভাবে। স্যার দেখেন পৃথিবীতে রাশি তো অনেক অনেক রাশি, যে আমি একটা ছন্দ দিয়ে সবগুলা ভেক্টর রাশিকে যদি মনে রাখতে পারি। স্যার দেখেন একটা ছন্দ লিখলাম আমি, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের ওজলে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের ওজলে। এই ছন্দটা আমরা একটু মনে রাখবো স্যার। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের ওজলে। এই ছন্দটার মধ্যে যতগুলা শব্দ আছে সবগুলোই হলো আমার ভেক্টর রাশি স্যার। আর এই রাশিগুলা ব্যতীত যত রাশি আছে সব হলো স্কেলার স্যার। এইখানে যতগুলো আছে স্যার দেখেন, ভবে প্রথম ভ দিয়ে আমি বুঝাইছি ভরবেগ। প্রথম ভ দিয়ে আমি কি বুঝাইছি স্যার? এই যে ভ মানে হলো ভরবেগ, ব বে, বে মানে হলো বেগ। কথা বুঝেন? এখন সব, সব মানে হলো আমার স্মরণ। সব মানে কি? স্মরণ। পরে প্রিয়, এই প্রিয় মানে হলো আমার পৃষ্ঠ টান। প্রিয় মানে কি স্যার? পৃষ্ঠ টান। তম, তম মানে হলো আমার ত্বরণ। তম মানে আমি কি বললাম স্যার? ত্বরণ। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন ভাসে, ভাসে মানে হলো আমার ভ্রামক। ভাসে মানে কি বললাম? ভ্রামক। এখন ভাসে, সরি একটু ভুল বলে দিয়েছি আমি স্যার। ভা মানে হলো আমার ভ্রামক। ভ্রাম, ভা মানে আমি কি বললাম স্যার? ভ্রামক। কথা কি বুঝছেন? আর সে, সে মানে হলো সান্দ্রতা। সে মানে কি বললাম? সান্দ্রতা। কথা কি বুঝতে পারছেন?
এখন প্রেমের, প্রেমের মানে হলো আমার প্রাবল্য। প্রেমের মানে কি স্যার? প্রাবল্য। ও জলে, ও জলে মানে হলো ওজন। কথা কি বুঝছেন? এইখানে আমি যতগুলো শব্দ লিখেছি সবগুলো হলো আমার ভেক্টর, সবগুলো আমার কি ভেক্টর। এইগুলা ব্যতীত আর যত রাশি আছে দুনিয়ায় সব হলো স্কেলার, সব স্কেলার। এখন আপনার 9-10 পড়ার জন্য সবগুলো আপনার প্রয়োজন হবে না। আপনার এখান থেকে সবচেয়ে প্রয়োজন হবে হলো ভরবেগ একটা, বেগ দুইটা, সরণ তিনটা, ত্বরণ চারটা, এরপরে আপনার প্রয়োজন হবে আপনার ওজন পাঁচটা, এরপরে এখান থেকে আর কোনোটা খুব বেশি প্রয়োজন হবে না ক্লাস 9 থেকে। কথা কি বুঝতে পারছেন? না মাঝে মধ্যে আমার প্রাবল্যটা আসে। কথা কি বুঝছেন? এগুলোর বাইরে কোনো কিছু প্রয়োজন হবে না। আমি আপনাকে বলছি স্কেলার ভেক্টর, খুব ভালো করে আপনি বুঝেন। আপনার স্কেলার রাশি হলো যে রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক দুইটা প্রয়োজন হয় না, শুধু মান প্রয়োজন হয়, সেটা স্কেলার। আর যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়, সেটা হলো ভেক্টর। কথা কি বুঝতে পারছেন? মানে যে রাশিকে দিক দ্বারা প্রশ্ন করা যাবে না সেটা হলো স্কেলার। আমি জিজ্ঞাইলাম বয়স কত, তুমি বললা 5 বছর। এখন আমি কি বলতে পারবো কোন দিকে তোমার বয়স 5 বছর? আচ্ছা, দেখে মান দিয়ে প্রশ্ন করা যাবে না সেটা হলো তোমার স্কেলার। আর যেটা দিক দিয়ে প্রশ্ন করা যাবে না সেটা স্কেলার। আর যেটাকে দিক দ্বারা প্রশ্ন করা যাবে এবং উত্তর আসবে সেটা হলো তোমার ভেক্টর। কথা কি বুঝতে পারছি? আপনি যদি বলেন এখান থেকে 5 কিলোমিটার দূরে যাব, সেটা হবে আপনার স্কেলার রাশি, দূরত্ব। আর আপনি যদি বলেন এখান থেকে 5 কিলোমিটার পশ্চিম দিকে যাব, সেটা হবে আপনার সরণ বা ভেক্টর রাশি। যেটা আমাদের দিক উল্লেখ থাকবে সেটা ভেক্টর। কথা কি বুঝতে পারছি? আর যেটা আমার দিক উল্লেখ থাকবে না সেটা হলো আপনার স্কেলার। এতটুকু কথায় কারো কোনো প্রবলেম আছে স্যার? এখন আপনার বই আপনি দেখবেন এগুলো খুব সুন্দর করে সংজ্ঞা দিয়া অনেকগুলো রাশি রাশি লিখা আছে, এগুলো স্কেলার রাশি, এগুলো ভেক্টর রাশি, এগুলো আপনাকে জানা রাখতে হবে। প্রতি বছর 2-1টা এমসিকিউ এখান থেকে বোর্ড পরীক্ষায় আসে স্যার। কথা কি বুঝতে পারছেন? তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আমার খুব ভালো করে ক্লিয়ার হয়েছে না স্যার? খুব ভালো করে ক্লিয়ার হয়েছে। আপনি এই ছন্দটা মনে রাখবেন, এই ছন্দর মধ্যে যতগুলো আছে সবগুলো হলো আমার ভেক্টর রাশি। আর এই ছন্দের শব্দগুলো ছাড়া যতগুলো আছে সবগুলো হলো আমার স্কেলার। আমি আবার একটু ছন্দটা বলে দিই, দেখেন স্যার। ভবের যে ভব, মানে আপনার যে এই ছন্দটা হলো ভবে সব প্রিয়তম ভাসে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। স্যার ভবের ব এটা হলো ভরবেগ, ভবের ব সেটা কি স্যার? ভরবেগ। কথা কি বুঝছেন? তারপরে ব্যাগ মানে বের ব্যাগ হলো, কথা কি বুঝতে পারছেন? সব, সব দিয়ে বুঝাই স্মরণ, সব মানে কি স্মরণ। আর প্রিয়তমর, প্রিয় দিয়ে বুঝাই পৃষ্ঠ টান, প্রিয় দিয়ে কি বুঝাই স্যার? পৃষ্ঠ টান। তম মানে হলো ত্বরণ, যে প্রিয়তম, প্রিয় মানে পৃষ্ঠ টান, তম মানে হলো ত্বরণ। কথা কি বুঝছেন? ভা মানে ভাষার ভাইকার ভা, এটা মানে হলো ভ্রামক। ভা মানে কি স্যার? ভ্রামক। জুনটা শেখা সে মানে হলো সান্দ্রতা, সে মানে কি সান্দ্রতা। প্রেমের, প্রেমের মানে হলো প্রাবল্য, প্রেমের মানে কি বললাম? প্রাবল্য। ও জলে, ও জলে মানে হলো ওজন। তার মানে ভরবেগ, ব্যাগ, সরণ, পৃষ্ঠটান, ত্বরণ, ভ্রামক, সান্দ্রতা, প্রাবল্য, ওজন, এইগুলা হলো আমার ভেক্টর রাশি। এইগুলা ব্যতীত যা আছে সব হলো আমার স্কেলার রাশি। কথা কি বুঝাইতে পারছি? দেখেন স্যার, তাইলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ফিজিক্সের গতি অধ্যায় স্টার্ট দিছি স্যার। গতি অধ্যায় আপনারা আমাদের সবগুলা ক্লাস করেন। আমি 3টা ক্লাস দিব এর থিওরিগুলো সবগুলা পড়ার জন্য। 3টা ক্লাসে আমি থিওরিগুলো আপনাকে খুব ভালো করে বুঝাই দিব ইনশাল্লাহ। এরপরে আরো 2-3টা ক্লাস দিব আপনার গাণিতিকের উপরে এই অধ্যায়ের। গাণিতিক গুলো আমি আপনাকে খুব ভালো করে বুঝাই দিব, একদম টাইপ ভিত্তিক ভাবে। চিন্তার কোনো কারণ নাই। আপনি আমাদের সবগুলা ভিডিও দেখেন, সবগুলো ভিডিও দেখলে আপনার উপকার হবে আমি আশা করি স্যার। তাহলে আজকে বললাম আমরা গতি ও স্থিতি, বিভিন্ন প্রকার গতি আর হলো রাশি। কথা কি বুঝছেন? আগামী আমরা পর্ব 2 এর মধ্যে পড়বো সরণ, দূরত্ব, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন। কথা কি বুঝছেন? এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম ছিল? আমি যতটুকু পড়াইছি খুব ভালো করে আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। ভিডিওটা দেখার পরে আপনি আপনার যে মেইন বইটা এটা হাতে নেন, যতগুলো টপিক আমি পড়াইছি টপিক ভিত্তিক ভাবে সবগুলো মেইন বই রিডিং করেন। কথা কি বুঝতে পারছেন? এই টপিক গুলোর উপরে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আপনি পড়েন। আমি আশা করতেছি আপনার কোথাও কোনো প্রবলেম থাকবে না। টপিক ভিত্তিক ভাবে প্রত্যেকটা ক্লাস আপনি আমাদের করেন। ক্লাসটা অনেক বড় হয়ে যেতেছে, তাই এখানে শেষ করে দিলাম। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।